প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমরা আজকে আছি বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতার আসরে। আমি সীমা। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন ত্রিপুরার বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর আশিস কুমার বৈদ্য। আজ এই গুণী কবির পাশাপাশি আমরা আপনাদের সাথেও কিছুটা সময় কাটাবো কবিতা ও আলোচনায়। তো চলুন আমরা চলে যাই কবিতা এবং আলোচনায়। স্যার, আপনার মুখ থেকে আমরা শুনতে চাইব যে কবিতার সংজ্ঞা আপনার দৃষ্টিতে কি? খুব সুন্দর প্রশ্ন দিয়েই আজকে সন্ধ্যাটা শুরু হয়েছে। আমি সর্বপ্রথমে বিটিভি চ্যানেলকে ধন্যবাদ জানাবো আমাকে আজকের এই কবি ও কবিতার আসর বা কবিতার কবি ও কবিতা এই শীর্ষক যে আলোচনা, সেই আলোচনায় সংস্পৃক্ত করার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে যারা পর্দার ওপারে রয়েছেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় ভাই বোনেরা, দর্শক শ্রোতৃমণ্ডলী, তাদের প্রত্যেকের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা টিভির সামনে আমাদের দুটি কথা শোনার জন্য অপেক্ষা করছেন। তা আমার প্রতি যে প্রশ্নটা করা হয়েছে সেটি হচ্ছে কবিতার সংজ্ঞা। অত্যন্ত কঠিন প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে অনেকে হিমশিম খেয়েছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিস্টটল তার পোয়েটিক্স যে বিশ্ববিখ্যাত বইটি রয়েছে, সেখানে কবিতার সংজ্ঞা দিতে গিয়ে তিনি যেটা দিয়েছেন, পরবর্তীকালে শেলি, কিটস, বাইরন কিংবা আমাদের রবি ঠাকুর তারা পরিপূর্ণভাবে সেটাকে গ্রহণ করতে পারেননি। আবার জোন্স থেকে আরম্ভ করে কিটস তারা যে সংজ্ঞা দিয়েছেন সেটাকেও পরিপূর্ণ সংজ্ঞা বলে মনে করা যায়নি বা করেননি। রবি ঠাকুর নিজের মতো করে একটা সংজ্ঞা দিয়েছেন। আমরা প্রথমে দেখি যে ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ তিনি কবিতার সংজ্ঞা কী লিখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি বলছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস. It takes its origin from emotion recollected in tensequity. এখন ব্যাপারটা হচ্ছে কি, যে কবিতা উনি বলছেন যে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে কবিতা হচ্ছে মানে স্বতঃস্ফূর্ত, অন্তর থেকে স্বতঃস্ফূর্ত যে অভিপ্রকাশ বা প্রকাশ বাসনার যে শিল্পিত রূপ অর্থাৎ বা শিল্পসঙ্গত যে রূপ, সেই রূপটি যখন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে এবং সে যদি জীবনের কথা বলে, সে যদি পৃথিবীর কথা বলে, বাস্তব এবং কল্পনা সব মিলিয়ে সার্বিকভাবে যদি স্বতঃস্ফূর্ততা সে প্রকাশ করে, তখন সেটি কবিতা হয়ে ওঠে, এটি বলেছেন। অবশ্য এটাকে সর্বাংশে গ্রহণ কেন করা হচ্ছে না, এই জন্য যে এই বিষয়টা কিন্তু কবিতার শরীর নির্মাণ, তার বাক্য, শব্দ সব কিছু মিলিয়ে যে প্রাচীন কবি, পৌরাণিক কবিরা, যারা পুরনো দিনের কবি, তাদের কবিতা বা রাজগীর ত্রিপুরার ধরি একটা, আমরা যেহেতু ত্রিপুরায় বসে আছি, সেখানকার কবিতার যে শরীর নির্মিত হয়েছে বা আধুনিক ত্রিপুরার যে তরুণ কবিরা লিখছেন, তাতে এখানে সব কিছু কিন্তু কাভার করছে না, ওখানে অনেক কিছু রয়েছে। এখন অ্যারিস্টটলের পয়েটিক্সে তিনি আরেকটি কথা বলেছেন যে সৌন্দর্য, স্পষ্টতা, ছন্দময় অভিপ্রকাশ, এই তিনের যদি কোনো ছন্দযুক্ত বাক্যের মধ্যে বা একাধিক পংক্তির মধ্যে সম্প্রকাশিত হয়, তখন তাকে কবিতা বলা যেতে পারে। আনন্দবর্ধন, যিনি আমাদের মানে অলঙ্কার শাস্ত্রের উদ্গাতা, ভারতীয় মনীষী বলা যায়, তিনি বলছেন চিত্ত বিস্তারের ছান্দনিক যে রূপমাধুর্য, সেটাই কবিতা। তো সে যাই হোক, কবিতার আরও নানা সংজ্ঞা রয়েছে। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, রবি ঠাকুর শান্তিনিকেতনের যে ওখান থেকে যে বেরোতো, শান্তিনিকেতন যে একটা পত্রিকা বেরোতো, তাতে লিখেছেন, কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা, ভাবের কথাকে ছন্দের মধ্যে জাগিয়ে তুললেই অবশ্য তা কবিতা হয় না। আর্টে, কাব্যে, গানে প্রকাশের এই যে আনন্দমূর্তি ছন্দের দ্বারা ব্যক্ত হয়, এইভাবে যদি ছন্দের দ্বারা এই অভিপ্রকাশ ব্যক্ত হয়, তখন তাকে আমরা কবিতা বলতে পারি। তিনি ছন্দের উপরে খুব জোর দিয়েছেন।
ছন্দ ছাড়া কবিতা হয় না, এটা বলেছেন। কিন্তু এও সত্য, জীবনের অন্তিম লগ্নে এসে রবি ঠাকুর বললেন, ছন্দের বাঁধন আলগা করেও সাহিত্যরস পরিবেশন করা যায়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ, বিজ্ঞান, তত্ত্ব, রসনিষ্পত্তি এবং সেই সঙ্গে সঙ্গে জীবন এবং সংসারের যাবতীয় বিষয় এখন কবিতার শরীরে চলে এসেছে। তো সে যাই হোক, খুব সংক্ষেপে এইটুকু বলি, কবিতায় রসব প্রতিপত্তি প্রধান, কবিতার ভাষায় আনতে হবে চিত্রকল্পতা, সঙ্গীতের ধর্ম, এসব যুক্ত করেই একটি কবিতার যে কৌশলময় বা নৈপুণ্যমণ্ডিত একটা শরীর তৈরি হবে। তার জন্য উপযুক্ত শব্দ চয়ন এবং উপযুক্ত বাক্য নির্মাণের যে সক্ষমতা, এই যদি থাকে তাহলে একজন যথার্থ কবি হয়ে উঠতে পারেন। মোটামুটি কবিতার সংজ্ঞা সম্পর্কে অনেক কিছু বলা যায়, আমাদের সময় নির্দিষ্ট করা আছে, এর মধ্যে অনেক কথাই বলতে হবে। আচ্ছা, এবারে আমরা জানতে চাইবো যে রাজন্য আমলে কবিতার প্রকৃতি সম্পর্কে আপনি কি বলবেন? খুব সুন্দর এবং একটা সময় উপযোগী প্রশ্ন। এটা অনেকে এড়িয়ে যান। এটা ছাড়া অর্থাৎ ত্রিপুরার রাজগী, ত্রিপুরায় বসে ত্রিপুরার রাজগী, ত্রিপুরার বা ত্রিপুরার রাজন্য শাসনকালীন যে কবিতা, তার গতি প্রকৃতি কেমন ছিল তাকে একটু বুঝে নেওয়া দরকার। তারপর আমাদের আধুনিক ত্রিপুরার উত্তরসূরিদের কবিতা কেমন হচ্ছে হয়তো সেটি বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার যে মহারাজা ধন্যমাণিক্য থেকে আরম্ভ করে দ্বিতীয় রত্নমাণিক্য, প্রথম রত্নমাণিক্য, বা আমরা যদি ধরি প্রথম ধর্মমাণিক্য, যার নির্দেশে প্রথম রাজমালা, এটা একদিকে কাব্য, একদিকে ইতিহাস, একদিকে কাহিনী, কিংবদন্তির যুগলবন্দী। সেখানে আমরা দেখছি পয়ার ছন্দে, ত্রিপদী ছন্দে বিভিন্ন বিষয়গুলো লেখা হয়েছে। তার ধারা, রাজমালার ধারা একরকম, শুক্রেশ্বর বানেশ্বর রচনা করেছিলেন, দুরকমই সংস্কৃত এবং বাংলায় আমরা পেয়েছিলাম। কিন্তু ত্রিপুরা রাজাদের মধ্যে সর্বপ্রথম যিনি লেখনী ধারণ করেন তার নাম হচ্ছে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। মহারাজা বীরচন্দ্র মাণিক্য, আমরা জানি যে 1896 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে। তার আগের সময়টা আমাদের এটাও জানা আছে, তিনি সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে আবিষ্কার করেছেন। যখন 20-21 বছর বয়স, বাংলাতেও রবি ঠাকুরকে তেমনভাবে আবিষ্কার করা যায়নি তখন। তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, সুরকার, গীতিকার এবং সেই সঙ্গে সঙ্গে চিত্রশিল্পী, ফটোগ্রাফার, একাধিক গুণে তাকে ত্রিপুরার দ্বিতীয় রত্নমাণিক্য বলা হয়। নবরত্ন দিয়ে তার সভাটা সাজানো ছিল। তার থেকে বড় কথা হচ্ছে কবি স্বরূপে তাকে যদি দেখতে চাই, আমরা দেখি যে তার 6টি কাব্য তার রচিত হয়েছিল। সেই 6টি কাব্যের মধ্যে যে কাব্যের ভাষা আমরা দেখি, 6টি কাব্যের মধ্যে আমরা সবগুলো বলতে পারবো না। তার একটি কাব্যের একটি কবিতার থেকে আমাদের সময় যেহেতু মাত্র আধা ঘন্টা বা আধা ঘন্টা, সেখানে তার কবিতা কেমন ছিল একটু ছুঁয়ে যাব। এবং তার কন্যা অনঙ্গমোহিনী দেবী, মানে তার জ্যেষ্ঠ কন্যা, রাধাকিশোর মাণিক্যের যিনি ভগ্নী, জ্যেষ্ঠ ভগ্নী, তার কবিতা কেমন, এই ধরে আমরা পরবর্তীকালে চলে আসব। দেখি এখানে মহারাজা বীরচন্দ্র মাণিক্য, তার প্রিয় পত্নী ভানুমতী দেবী, যিনি মণিপুর রাজকন্যা, তার মৃত্যুর পর তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তখনই রবি ঠাকুরের ভগ্ন হৃদয় তার হাতে আসে। সেই সূত্রে রবি ঠাকুরকে তিনি আবিষ্কার করেছিলেন। এখন তিনি নিজে কেমন কবিতা লিখতেন, এটা একাধিক উদাহরণ দেওয়া দরকার, কিন্তু সময় নেই। একটা কবিতার কয়েকটি পংক্তি আমি এখানে উল্লেখ করছি। যেমন তার উপহার কবিতাটা, সেখানে তিনি লিখছেন, তাতে আমরা মানে বুঝতে পারবো যে মহারাজা বীরচন্দ্র মাণিক্য, অর্থাৎ সময়টা 1896 খ্রিস্টাব্দের আগে, 1882-83 এই সময় তিনি যে মানে কাব্যগুলো লিখেছেন। সেখানে তিনি বলছেন যে, তুমি তো স্বর্গপুরে জানি না কত দূরে, কোন অন্তরালো দেশে করিতেছ বাস, পোষিতে কি পারিসেতা মানবের শোকগাথা, বিরহের অশ্রুজল, দুঃখের নিঃশ্বাস। মানে সম্পূর্ণ বেদনাময় একটা হৃদয়ের আরতি। এরপরে আমরা এখানে দেখেছি, এর আগে একটু বলে নিই,
এই কবিতাটার মধ্যে আধ্যাত্মিকতার একটা ছোঁয়া আছে, বিষাদমগ্নতা আছে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রিয় পত্নীর প্রতি স্বামী হিসেবে তার যে প্রেম, সেই অমর প্রেম আমরা বলি, সেই প্রেমের ছটাও, আলোক ছটাও এখানে রয়েছে। তারপরে তার যে কন্যা, তার জ্যেষ্ঠ কন্যা অনঙ্গমোহিনী দেবী, তার অজির, তার স্বামী যে তার যে মৃত্যু, অসময়ে অকাল মৃত্যু, মৃত্যুর পরে তিনি কিন্তু সতীদাহ প্রথা যদিও বিশ্বচন্দ্রমাণিক্য নিষিদ্ধ করেছেন, বাংলায় নিষিদ্ধ হয়ে গেছে অনেক আগেই। আমরা সকলে জানি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায়। তো সেই যাই হোক, এখানে এটা দেশীয় স্বাধীন রাজ্য ছিল, তারপরও কিছুদিন ছিল, মহারাজা বীরচন্দ্রমাণিক্যই সর্বপ্রথম এটা নিষিদ্ধ করলেন। তারপরেও অনঙ্গমোহিনী দেবী কিন্তু স্বামীর চিতায় উঠে বসতে চেয়েছিলেন, সতী হতে চেয়েছিলেন। ততদিনে কিন্তু ওই নেই, আমাদের বীরচন্দ্রমাণিক্য ইহজগতে নেই, মর্তলোকে নেই। ভ্রাতা নব মহারাজ, নতুন মহারাজ ত্রিপুরা দ্বিপতি রাধাকিশোর মাণিক্য তাকে চিতায় উঠতে দিলেন না। তো দিলেন না, এই জন্য আমরা ত্রিপুরাবাসী ত্রিপুরার প্রথম মহিলা কবি বলতে অনঙ্গমোহিনীকে জানি। এবং অনঙ্গমোহিনী দেবীর যে 3টি কাব্য, এই 3টি কাব্যের মাধ্যমে আমরা বহু কবিতা পেয়ে গিয়েছি, যার উচ্ছ্বসিত প্রশংসা রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং করেছেন একটা চিঠি লিখে। তো এখানে আমরা অনঙ্গমোহিনী দেবী ত্রিপুরার, মনে রাখতে হবে, ত্রিপুরার প্রথম কবি না, প্রথম মহিলা কবি, প্রথম কবি বলছি বীরচন্দ্রমাণিক্যকে, এবং প্রথম মহিলা কবি আমরা বলছি অনঙ্গমোহিনী দেবীকে। অবশ্য তার অন্যান্য বোনেরাও কবিতা লিখেছেন পরে, এবং ত্রিপুরার যে সভাসদ যে মদনমোহন মিত্রের কন্যা, তারাও লিখেছেন। কিন্তু আমরা অনঙ্গমোহিনী দেবীকে বেশি গুরুত্ব দিচ্ছি, তার কবিতার ভাব, ভাষা, ছন্দ সব কিছু মিলিয়ে একটা অনবদ্য। আধুনিক সময়েও আমরা অবাক হই যে তিনি সেই সময়ে এত ভালো কবিতা লিখেছেন। আমরা রাজকুমারী, মহারাজকুমারীও বলতে পারি, রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী, যিনি বীরচন্দ্রমাণিক্যের প্রথম কন্যা বা জ্যেষ্ঠ কন্যা বলি, তিনি লিখেছেন, সবুজ শ্যামল ক্ষেতে ভিজিয়ে কৃষাণ, নিরাইছে ক্ষেত্রচয় গেয়ে গ্রাম্য গান, অদূরেতে কৃষকের করে ঘরগুলি, রাখিয়াছে নিরন্তর স্নেহ পাকা খুলি। বর্ষা কবিতা, বর্ষা কবিতায় তিনি এই কটা, মানে আর একটু লম্বা আছে কবিতাটা, দীর্ঘ আছে, কিন্তু আমি কয়েকটা সময় অভাবে সবটা পড়লাম না। তো তাহলে দেখছি এখানে চিত্রকল্পতা, প্রতীকী ব্যঞ্জনা, কবিতার প্রকৃতি বর্ণনা, এবং সেই সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের প্রতি একটা রাজকন্যা রাজপ্রাসাদেই থাকে। আমরা জানি অনঙ্গমোহিনী দেবী রাজপ্রাসাদের বাইরে কখনো বেরোননি। সেখানে তিনি কৃষকরা কিভাবে ধান খেতে ধান নিড়াইছে বা কৃষানি কিভাবে তাকে সাহায্য করছে, সব যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন। কবিদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, তারা অন্তর্মুখী না শুধু, তারা বহির্মুখী, এবং সেই সঙ্গে সঙ্গে অন্তর্মন্দিরে তারা সমস্ত জীবনের অধিষ্ঠিত দেবতাদের দেখতে পান, মানুষদের দেখতে পান। তো এই হচ্ছে তার কবিতা। সুতরাং আমরা চমৎকৃত হই। সেই সঙ্গে সঙ্গে এবার একটা আধুনিক রাজন্য শাসনকালেই রণেন দেব অনেক কবি তখন কবিতা লিখেছেন, কিন্তু রবি ঠাকুরের অত্যন্ত প্রিয় পাত্র, যিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই রণেন দেবকে, আমার রণেন বাংলা জানে, এই ধরনের একটা আমরা পেয়েছি। তার ভাষা শৈলী, উপমা, ছন্দ, শব্দের যে সাদৃশ্যতা বা বাচনভঙ্গির যে অনবদ্যতা, চমৎকারিত্ব, ধ্বনিময়তা এবং অন্তানুপ্রাস যাকে বলে কবিতার আরেকটি অঙ্গ, সব মিলিয়ে চমৎকার লিখেছেন তিনি। তার মধ্যে কয়েকটি লাইন, কি হবে জটিল শাখা, অরণ্য খোঁজেও অনন্য পন্থা, যত পথ দেখি সবই তো জেনেছি পরস্পরের হন্তা, কি হবে মরুতে মাথুর শুনিয়ে, পৃথিবী এখানে রিক্ত, মূর অথেলুর প্রণয়ের মতো সন্দেহ বিষে সিক্ত। তাহলে সেখানে একটা বিষাদ বেদনার নৈরাশ্য আর একটা সুর ধ্বনিত হয়েছে। যদিও আমরা রণেন দেবের অন্যান্য কবিতায় আশা ব্যঞ্জিত বহু শব্দ পেয়েছি, বাক্য পেয়েছি, অপূর্ব নির্মাণ শৈলী আমরা পেয়েছি, সে যাই হোক, তাকে নিয়েও বেশি কথা বলার সময় নেই। দর্শক শ্রোতা, আপনারা সঙ্গে থাকুন, আমরা আবারও আলোচনা এবং কবিতায় ফিরে আসছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া,
ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। তো চলুন আমরা আবার আলোচনায় যোগদান করি এবং স্যারের মুখে বাকি আলোচনাটুকু শুনে নিই। বলুন স্যার। আমরা এবার ত্রিপুরার আধুনিক যে কবিরা, রাজগীর ত্রিপুরাতেও ছিলেন তিনি রাজন্য শাসনকালে, না রাজন্য শাসনকালে তখন কবি তিনি ছিলেন না, তিনি একটু পরে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। তার নাম হচ্ছে করবী দেববর্মা। করবী দেববর্মন তিনি জনজাতি অর্থাৎ ত্রিপুরী বংশীয় রাজবংশীয় কন্যা, কিন্তু আমরা সকলে জানি যে ত্রিপুরাতে বহু জনজাতিভুক্ত জনজাতিদের মধ্যে অনেকেই বাংলা কবিতা লিখেছেন, বাংলায় নাটক লিখেছেন, বাংলায় গদ্য লিখেছেন, বাংলায় গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। যেমন শঙ্কর সুব্রদেব বর্মন ভালো উপন্যাস বাংলায় লেখেন। এখানে করবী দেববর্মনের লেখাও একটু উল্লেখ করছি এই জন্য যে আধুনিকতা মানে একটা স্টেজ, রাজন্য শাসনকালীন বিষচন্দ্র, অনঙ্গমোহিনী দেবী কিংবা রণানদেব কিংবা এদের সময়ের পরবর্তীকালে ধীরে ধীরে আমরা 60-এর দশকে এসে মোটামুটি 60 থেকে 70-এর দশকে এসে একটা নতুন বাঁকে এসে আমাদের ত্রিপুরার কবিতাগুলো এসে পৌঁছেছে। তার একটি উদাহরণ, একটা কবিতা 2টি লাইন পড়ি। একটি আলতো চুমু, কত আধুনিকা। একটি আলতো চুমু অথবা মুঠিতে দুটো হাত নিয়ে বুকে রাখলে মুহূর্তে বজ্রপাত হবে। অর্থাৎ মানে মেন্টালিটিতে তিনি মহিলা, সাধারণত পুরুষরা এই ধরনের কবিতা লেখে, মহিলা কবি তিনি লিখছেন কি লিখছেন, একটি আলতো চুমু দিলে কথাটার লেখেননি, আমরা বুঝে নিলাম, অথবা মুঠোতে দুটো হাত নিয়ে বুকে রাখলে মুহূর্তে বজ্রপাত হবে। খুব কি ধ্বংস হয়ে যাবে সব কিছু? প্রগ্রেসিভ বা আমরা বলি উত্তর আধুনিক সময়ের যে পদধ্বনি তার কবিতার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো সেই যাই হোক, এখন আমরা দেখলাম যে কবিতার যে রসন প্রতিপত্তির কথা বলছিলাম, কবিতার ভাষায় চিত্রকল্পতার কথা বলছিলাম, সঙ্গীতের ধর্মের কথা বলছিলাম, এগুলো যুক্ত করার দিক থেকে প্রত্যেকটি কবি যাদের নাম উল্লেখ করলাম বা যাদের সমসাময়িক, প্রত্যেকের কালান্তরে, কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে ধীরে ধীরে গ্রাজুয়ালি আমাদের কবিতা একটা আধুনিক শরীর পেয়ে গেছে। তো এখানে আমাদের পরবর্তীকালে আমি অপেক্ষা করি নেক্সট প্রশ্নের জন্য। আচ্ছা, তো আমরা অনেক কিছু জানতে পারলাম, রাজন্য আমলেরও অনেক কিছুই জানলাম। তো এবারে আমি একদম আপনার কাছে ব্যক্তিগত প্রশ্নে চলে যাব যে আপনার লেখালেখিটা কবে থেকে শুরু হয়েছে? আমি তো মূলত স্কুল জীবনেই লেখালেখি শুরু করেছি, আর 70-তে আমি বিলোনিয়া কলেজের ম্যাগাজিন সেক্রেটারি হই। তখন তো লেখালেখি, বাল্য সম্পাদনা, বাল্য ক্রান্তি আমার একটা ম্যাগাজিন ছিল, 30 বছর চালিয়েছি। সে যাই হোক, তখন থেকে লেখালেখি চলছে।
কবিতা দিয়ে সকল কবিরাই শুরু করেন। এটা বলা হয় যে তারাশঙ্কর থেকে আরম্ভ করে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে যারা গদ্যকার, বিশেষ করে গদ্য রচনায় যারা সিদ্ধহস্ত, বিভিন্ন ঔপন্যাসিকরা প্রায় সকলেই তাদের জীবন শুরু করেছেন কবিতা দিয়ে। রবি ঠাকুরও তাই, বা নজরুলও তাই, বা সবাই যারা কবি বা যারা গল্পকার, যারা ঔপন্যাসিক, শুরু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত কবিতা দিয়েই অনেকে শুরু করেছেন। আমি কিন্তু গদ্য দিয়ে শুরু করেছি। আমার প্রথম একটি লেখা ছিল নবলেট, মানে একটা ছোট উপন্যাস, হৃদয়হীন পৃথিবীতে। এটা মিলনিয়া কলেজের ম্যাগাজিনে 71-এ যুদ্ধ লেগে গেল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তাতে আমি ভলান্টিয়ারে চলে গেলাম। তার আগে 70 সনেই আমার সম্পাদনায় ম্যাগাজিনটা বেরিয়েছিল, তার নাম উদিসি। তাতে হৃদয়হীন পৃথিবীতে একটা উপন্যাস, মিনি উপন্যাস, ওটা দিয়ে লেখা শুরু করেছিলাম। তারপরে প্রবন্ধ বিস্তর লিখেছি, কবিতাও মাঝে মাঝে লিখেছি, কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি যে আমি ভালো কবিতা লিখতে পারি না। ফলে প্রত্নতত্ত্ব, ইতিহাস, ত্রিপুরার বিভিন্ন বিষয়ে আমার একাধিক মানে বেশ কয়েকটি বই রয়েছে। বইগুলো বেশিরভাগই গবেষণাধর্মী, ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি নানা বিষয়কে নিয়ে লিখেছি। সে যাই হোক, এভাবে ম্যাগাজিন, আমার নিজের ম্যাগাজিন বাদ দিয়েও অন্যান্য ম্যাগাজিন থেকে যখন, বা লিটল ম্যাগাজিন আমরা যাদেরকে বলি, যখন আহ্বান এসছে, বিগ ম্যাগাজিনও লিখেছি, দৈনিক সংবাদ, সেন্দন, এদেরতে শারীরিক সংখ্যা টঙ্কা থেকে আরম্ভ করে সবগুলোতেই প্রায় লেখালেখি চলছে। তো আজও সমানতালেই চলছে। আজকেও দুপুরবেলায় বসে একটা ওই চন্দ্রোদয় বিদ্যা বিনোদ সম্পর্কে একটা বড় আর্টিকেল লিখলাম, একটা সংকলন বেরোবে, ওতে দিতে হবে। তো সুতরাং ধারাবাহিকভাবে মোটামুটি বলা যায়, আমি যখন বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে 11-এর ছাত্র, তখন থেকে ডিবেট কম্পিটিশানে যাওয়া, তারপর প্রবন্ধ লেখা, এটা এরপরে রবীন্দ্র পরিষদের রাজ্যভিত্তিক যে সাহিত্য প্রতিযোগিতাতে প্রবন্ধে ফার্স্ট হয়েছিলাম। সে যাই হোক, তারপরে আমার অন্যান্য বিষয়ে আমার বিচরণ, গল্প টল্প, এগুলো লেখাতে এগুলো আমি হাত দিয়েছি, লিখেছি, এখনও লিখছি। তাহলে আপনি তো বিভিন্ন সাহিত্যের বিভিন্ন শাখাতেই বিচরণ আছে আপনার, তাহলে কোন শাখাতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার পছন্দের বইগুলো যেগুলো পাঠকরা খুব পছন্দ, বা একাধিক সংস্করণ হয়ে যাচ্ছে বিভিন্ন বইয়ের, উদাহরণস্বরূপ পিলাক সভ্যতা, পিলাক ও বক্সনগর সভ্যতা, অনুকুটি ও দেবতম্বরা ভাস্কর্যের রূপরেখা, বা অমর 21-19 অধীরনাথ দত্ত, এই ধরনের, অর্থাৎ প্রবন্ধ নিবন্ধমূলক বই আমার বেশি আছে, বা এতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। গল্প লিখেছি এবং গল্প বই সম্পাদনাও করেছি, তবে কিছু কিছু কবিতাও লিখেছি এবং আজও 1-8টা লিখছি। আচ্ছা, তাহলে আমরা একটা কবিতা শুনে নিই। ঠিক আছে। কবি হিসাবে তো আমি খুব একটা বিখ্যাত নই, যদিও কবির আসরেই আজকে আমি আমার 3টা কবিতা একটু পড়ে শোনাই। একটা হচ্ছে নারী মানে। তার মানে আমার একটা প্রশ্ন ছিল যে নারী জাগরণের ক্ষেত্রে সাহিত্যের কতটুকু অবদান রয়েছে, সেক্ষেত্রে এই কবিতাটা মনে হয় কার্যকরী হয়েছে। মানে নারী জাগরণ বা নারীর সশক্তিকরণ, নারীকে মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা ছিল তো বৈদিক যুগে। অপলা, ঘোষা, বিশ্ববারা, লোপামুদ্রা, মৈত্রী, গার্গী, তাদের তো সম্মান ছিল। খনার বচন আজকে মুখে মুখে ফেরে, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে এদেরকে কখনো কখনো চাপিয়ে রাখা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নারী তো একটা শক্তি, তাকে তো মানে আগুন, তাকে তো ছাই দিয়ে চাপা দিয়ে রাখা যাবে না। সুতরাং আমরা আবার নতুন করে পুরুষরাও অনুভব করেছি বা করছি যে নারীরাই তো প্রথম কৃষি সভ্যতা আবিষ্কার করেছে, বা উৎপাদন ব্যবস্থায় তাদের একটা বড় ভূমিকা রয়েছে। আজকাল তো তারা মহাকাশেও গিয়েছে। তো তাদের সশক্তিকরণ বা তাদেরকে নারী শক্তির যে জাগরণ বা পুনর্জাগরণ বলবো, সেই জন্য আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, পুরুষদেরও রয়েছে। নারীরাও চেষ্টা করছে তাদের মতো করে, তাদের দৃষ্টিভঙ্গিতে। ওই একটা দৃষ্টিভঙ্গি নিয়েই আমি লিখেছি। অবশ্য কিছুটা রোমান্টিকতা এসছে, থাকলেও বাস্তবতা চাপা পড়েনি। যেমন নারী মানে কবিতার নাম। নারী মানে মৃদুমন্দ বাসন্তী হাওয়া, নারী মানে মধুবন্তী চাঁদের পানের ধাওয়া, নারী মানে দোলন চাঁপার শীতল সৌরভ,
নারী মানে সৃজন সুখের অনন্ত গৌরব, নারী মানে ভরা নদী নীল করবীর ছায়া, নারী মানে বকুল বিথি বুকের মাঝে পাওয়া, নারী মানে দুচোখ জুড়ে সোনারুদের আলো, নারী মানে প্রিয়ার সেই মুখ সবচেয়ে ভালো, নারী মানে বনময়ূরী বৃষ্টি ভেজা রাত, নারী মানে প্রশান্তিময় দিনের ধারাপাত, নারী মানে প্রাণিত মোর চলার ছন্দে গান, নারী মানে চিরসাথীর প্রীতি অভিমান, নারী মানে বুকের মাঝে কবিতার নারী মানে দিনের শেষে ক্লান্তিহরা ঘুম, নারী মানে ভাগ্যদেবী মানস প্রতিমা, নারী মানে কোজাগরী রাতের পূর্ণিমা, নারী মানে সূর্যময়ী অসুর বিনাশিনী, নারী মানে সুকুমলা মগ্ন মনের বাণী, নারী মানে সুখস্বপ্ন অর্ধেক আকাশ, নারী মানে হৃদয় মাঝে দক্ষিণা বাতাস, নারী মানে মায়ের আঁচল ভোরের স্নেহ ডোর, নারী মানে আশা ভরা স্নিগ্ধ ফুলের বোর, নারী মানে আঁচল ভরা ভোরের ফুলদল, নারী মানে জীবন ভরে দুচোখ ভরা জল, কিছু কিছু নারী মানে প্রবল ঝড়ো হাওয়া, আকাশ জুড়ে প্রলয় নাচন ঘন মেঘে ছাওয়া, কতক নারী কতক পুরুষ সকল আকাশ জুড়ে পড়ায় পরে আপন স্বভাব জ্যোৎস্না ও রোদ্দুরে। বাহ, অসাধারণ অসাধারণ। তো সব নারীদের মধ্যে স্নিগ্ধতা আছে, কিন্তু কোনো কোনো নারীর মধ্যে ভাঙনের গানও শুনতে পাই। সে কতক পুরুষ কতক নারী, কিছু কিছু সব পুরুষ সৃজন শৈলীতে যুক্ত, তারা ভালোবাসে, তারা পিতা হয়, তারা ভ্রাতা হয়, তারা নানাভাবে গৃহ সাজায়, নারীর সঙ্গে সমান তালে পা মেলায়, নারীও কাঁধে কাঁধ মেলায়, কিন্তু কোনো কোনো নারী আছে নিজেরাও পড়ে অন্যদেরকেও পড়ায়, পুরুষরাও তাই। আমার শেষ 4টি লাইনে কিছু অন্যভাবে কথা বলতে চাইলাম। এবার আরেকটি কবিতা, সেটাও নারীকে প্রাধান্য দিয়েই লেখা, রাধা মাদক সংবাদ। এটা দৈনিক সংবাদে শারদীয় সংখ্যায় বেরিয়েছিল, তারপরে এই সংকলনে ঢুকেছে এটা। জীবনের সবটুকু প্রীতি মধুরিমা তোমার কাছেই উজাড় করে দিয়েছিল রাধা, কৃষ্ণময় মনোলোকে রইল না সান্নিধ্য সুখের কোনো সীমা, হে মাধব তোমার কাছে হৃদয় ছিল বাঁধা, তোমারে ঘিরিয়া জানি তার ছিল মগ্ন পরিক্রমা, আসিয়াছে দিবানিশি কুলমানো ছাড়ি, বসন্ত বর্ষায় পাশে ছিল সমর্পিত পবিত্র প্রতিমা, হে মাধব তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা নারী, কুলকামিনীর প্রচলিত প্রথা ভেঙে সপিয়াছে মনপ্রাণ কুলবধূ রাধা, ভাঙিয়াছে আয়নের শাসনের বেড়াজাল দলিয়াছে নিষেধের সবটুকু বাধা, ওগো শ্যাম তুমি তারে বারে বারে বাঁধিয়াছ বাহুডুরে প্রেমের সুধায়, যুগল মিলনের আঁকিয়াছ মধুময় ছবি, আজও বিশ্বে অনুপম কোটি জন মাঝে মহিমায়, হে মাধব রাঙায়েছ তারে তুমি রাসচক্রে বসন্ত উৎসবে, দেখায়েছ কত স্বপ্ন রঙের খেলায়, ভাসায়েছ জ্যোৎস্না বিন্দু সারা গায়ে মেখে জাগায়েছ আশালতা বর্ণময় ফুল জলসায়, হে মাধব যেদিন সারথি এলো মথুরার বার্তা বয়ে, তোমারে জানালো এসে তুমি নও গোপকুলোদ্ভূত কোনো গোকুল নন্দন, মথুরা ও দ্বারকার ভাবি অধীশ্বর হে, শুনলে না রাধিকার বুক ফাটা বিরহ ক্রন্দন। প্রিয়তম হারাবার অব্যক্ত বেদনায় সংজ্ঞাহীন রাধিকারে পথপাশে ফেলি, রণশঙ্খ মুখরিত তোমার বিজয় রথ, চলে গেল শ্রীমতীর গাথামালা দলি, মথুরা ও দ্বারকার একচ্ছত্র অধীশ্বর হে, তোমারে ঘিরিয়া নাচে অষ্টমহিষীরা অনিন্দ সুন্দরী, স্তুতিমন্ত্রে অভিষিক্ত করে পারিষদ, রাজকুট চক্র ঘুরে রাজতক্ত ঘিরি, এখানে রাধা নেই, সুরহারা মোহনবাসীটি নীরব, বিস্তৃতির অতল জলে ডুবিয়াছে বৃন্দাবন, ডুবিয়াছে প্রিয় মুখ পুষ্পকুঞ্জের সকল সৌরভ, তোমার রাজপাট মুছে দিল পিছু টান, এলে না ফিরে আর গোকুলের শ্যামস্নিগ্ধ তৃণভূমি তলে, যমুনা পুলিনে আর এলে না হে মাধব রাধাভাসে নয়নের জলে, হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে তোমার প্রতিষ্ঠা ভূমি, রক্তস্নাত কুরুক্ষেত্র জানে, যুগল মিলনে আর এলে না নিঠুর শাম, এলে না রাধিকার সমাধি সোপানে, তবুও প্রণমী শ্যাম একদিন বেশি ছিলে ভালো, রাধিকার পদপ্রান্তে বসিয়াছ একদিন নতশিরে তুমি, নারীর স্বতন্ত্র গৌরবে ঢালিয়াছ আলো। বাহ, অসাধারণ অসাধারণ। আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন এবং আমাদেরকে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন। আমরা রাজন্য আমল অনেক কিছু জেনেছি এবং ওনার যে দুটো কবিতা শুনেছি। আমি একটা কথা বলি, হ্যাঁ, সেটি হচ্ছে নতুন প্রজন্মের যে কবিরা আমাদের চারপাশে আছেন, যাদেরকে হয়তো চিনি বা চিনি না,
যাদের কবিতা হয় পড়েছি বা পড়িনি, তাদের কিন্তু একটা উজ্জ্বল দীপ্তিময় পদচারণা দেখতে পাচ্ছি। আমি অত্যন্ত আশাবাদী যে এখনকার যে উত্তর আধুনিক যে সময়টা বর্তমান, বিশেষ করে ত্রিপুরার, সারা ভারতের যেখানে বাঙালি বা সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সেখানে কবিরা আছেন, তারা লিখছেন এবং সেই লেখার মধ্যে সমাজ বাস্তবতা, তারপরে অব্যক্ত বেদনা, আনন্দ বেদনা, ধ্বনিত সুর, সেই সঙ্গে সঙ্গে তাদের যে আধুনিক মনন, চিন্তন, চেতনা, এগুলো সুন্দরভাবে ফুটে উঠছে। অর্থাৎ সেখানে শুধুমাত্র রোমান্টিকতা থাকছে না, আবার শুধুমাত্র কঠোর বিজ্ঞান ভিত্তিক যে নৈর্ব্যক্তিক চেতনাকে চেতনার মধ্যে থেকে মানে পৃথিবীকে মর্ত জীবনের আশাকাঙ্ক্ষাগুলোকে দলিত করার বাসনা থাকছে না। সেখানে সব কিছুর মধ্যে একটা সুন্দর একটা ব্যালেন্স রেখে আধুনিক কবি, যারা মান্যতাপ্রাপ্ত কবি, তারা আমরা দেখতে পাচ্ছি, বা যারা এখনও মান্যতা পাননি কিন্তু পেয়ে যাবেন ধীরে ধীরে, এটা তারা উঠে আসছেন। আমি আশা করি আগামী দিনে আমাদের এই ত্রিপুরার বিশেষ করে কবিতার ভুবন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে এবং সমগ্র বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাদের অবদান থাকবে। পুরনো যারা আজকে নেই যে সমস্ত কবি, তারা যেমন আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, এখন যারা লিখছেন তারাও দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন এবং আগামী দিনে এই নতুন প্রজন্ম এই পথরেখা ধরে এগিয়ে যাবে। এবং কবিতা তো জীবনের কথাই বলে এবং কবিতা ছাড়া আমাদের প্রধান হাতিয়ার কিছু নেই। মানিক বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক, তিনি বলেছেন, সে পদ্মা নদীর মাঝি খ্যাত যে ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে কবি ছাড়া জয় বৃথা। সুতরাং আমারও শেষ কথা এই যে কবি ছাড়া জয় বৃথা। নমস্কার সকলকে।